এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। কোন মানুষ সবথেকে বেশি সুন্দর বলুন তো? যে মানুষ সুস্থ সব দিক থেকে, এক শারীরিক দিক থেকে অর্থাৎ ইন্টারনালি এবং এক্সটার্নালি। আপনার ভেতর থেকেও প্রত্যেকটা অর্গানকে সুস্থ হতে হবে, আপনাকে অবশ্যই একটা সঠিক চেহারার পরিকাঠামো রাখতে হবে এবং তার পাশাপাশি আপনার ত্বক এবং আপনার চুলকে হতে হবে পারফেক্ট, তবেই আপনি সব থেকে সুন্দর একজন মানুষ। কিন্তু দেখা যায় বর্তমানে আমাদের ব্যস্ততা, আমাদের খাবার দাবারের অভ্যাস, আমাদের প্রত্যেক দিনের কু অভ্যাস, সবকিছুর মধ্যে থেকে তার পাশে অবশ্যই অ্যাড করতে হয় আমাদের টেনশন, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন। এই সব কিছুর মধ্যে থেকে আমরা হারাচ্ছি আমাদের সৌন্দর্য, অর্থাৎ আমাদের ইন্টারনাল সৌন্দর্য, আমাদের এক্সটার্নাল সৌন্দর্য। কিভাবে আপনি নিজেকে অনেক দিন পর্যন্ত সুন্দর রাখতে পারেন, কিভাবে অনেক দিন পর্যন্ত আপনি সুস্থ থাকতে পারেন, হোমিওপ্যাথির চিকিৎসকরা এই নিয়ে আলোচনা করেন কিনা জানি না, তবে অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রত্যেকজন অভিজ্ঞ চিকিৎসক ঠিক এই বিষয়টাই আপনাকে বোঝানোর চেষ্টা করছে। আমাদের উদ্দেশ্য এটা নয় যে আপনি কখন অসুস্থ হবেন তখন আপনি ছুটে চলে আসুন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, তা নয়, একদমই নয়। আমাদের উদ্দেশ্য আপনি প্রথম থেকে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, যাতে আপনাকে শুধু এনবিপি কেন অন্য কোনো সংস্থার কাছে ছুটে না যেতে হয়। শারীরিক অসুস্থতা তো আসবেই, প্রত্যেকের আসবে, সেটা একটা নির্দিষ্ট বয়সের পরে আসুক, অবশ্যই তাদের জন্য রয়েছে এনবিপি এবং অন্যান্য প্যাথি, অন্যান্য চিকিৎসকেরা। কিন্তু কেন আগাম আপনার সমস্যা আসছে, কেন আগাম আপনার সুগারের মতন সমস্যা আসছে, অস্থির সমস্যা আসছে, বা আপনার বিভিন্ন ধরনের স্কিন ওরিয়েন্টেড প্রবলেম শুরু হচ্ছে, বয়সের আগে কেন আপনি বার্ধক্যের শিকার হয়ে যাচ্ছেন, কেন এত পরিমাণে হেয়ার ফল যে আপনার মাথা ফাঁকা হয়ে যাচ্ছে, ড্যান্ড্রফের সমস্যা আর আপনার নাজেহাল অবস্থা, এই সব কিছুর পিছনে কিন্তু আপনার শরীর অসুস্থ, সেটা কিন্তু প্রমাণ দিচ্ছে। আজকে আমরা ঠিক এই বিষয়টা নিয়ে আলোচনা করব, কিভাবে অনেক দিন পর্যন্ত আপনার স্কিনকে ভালো রাখতে পারবেন, বা স্কিন ওরিয়েন্টেড কি কি প্রবলেমের নাজেহাল আমরা এবং তার কি সলিউশন রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের হাতে। সব বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট অবশ্যই ডক্টর ভাদুরী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। এবং রয়েছেন আমাদের প্রথম বন্ধু, একটু কথা বলে নি বন্ধুর সঙ্গে, তারপর অবশ্যই আমরা আলোচনায় ফিরবো। কে আছেন? নমস্কার। হ্যাঁ বলুন। টিভির ভলিউমটা জিরো রাখবেন, আসলে পাশ থেকে প্রচুর আওয়াজ আসছে। বলুন, কে বলছেন? হ্যালো, আমি ভবানীপুর থেকে বলছিলাম। হ্যাঁ, বয়স কত? আমার বয়স 22 বছর। কি প্রবলেম বলো? প্রবলেম বলতে ম্যাডাম, মাঝের মধ্যে না আমার তলপেটে খুব ব্যথা হয়। আচ্ছা, নাম কি তোমার? আমার নাম সুমনা গুহ। সুমনা, আচ্ছা 22 বছর বয়স, তলপেটে ব্যথা। আচ্ছা, আপনার পিরিয়ডস কি ঠিকঠাক হয়, রেগুলার হচ্ছে? মানে একদম প্রপার ডেট তো হয় না, মানে দু একটা দিন পর পর হয়। আচ্ছা, আর এটা যে পিছিয়ে যায়, আর মেইনলি এটা পিরিয়ডস এর টাইমটাতে আপনার এটা কিসে হয়, ব্যথাটা হয়, তাই তো? পিরিয়ডস এর এক সপ্তাহ আগে থেকে এটা বেশি হয়। ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা কথা বলছি, আপনার কি গালে একনে, ব্রণ এই ধরনের কিছু আছে? প্রচন্ড আওয়াজ। আমি বাইরে থেকে তো লাইভটা দেখছি, ঠিক বুঝতে পারছি। বলছি তোমার মুখে কোনো পিম্পলস এর প্রবলেম আছে? মুখে পিম্পলস এর প্রবলেম আছে? আছে, ওকে, ঠিক আছে, শুনতে থাকুন। আসলে মোবাইলে অনুষ্ঠানটা দেখছে, সে কারণে এতটা নয়েজ আসছে। মেইন ব্যাপারটা হয়েছে যে এই যে ব্যাপারটা, যে তলপেটে ব্যথাটা, এগুলো অনেকেরই থাকে, ঠিক আছে? মেয়েদের ক্ষেত্রে এটা দেখা যায় যে একটা যেটা মেনস্ট্রুয়াল সাইকেল থাকে, সেখানে কোনো প্রবলেম থাকলে হয়, বা গাইনোকোলজিক্যাল কিছু সমস্যা থাকলে হয়। আমি কেন একনের কথাটা জিজ্ঞাসা করলাম, যদি দেখা যায় ওখানে পিসিওডির প্রবলেম আছে মেয়েদের, তাহলে কিন্তু এই ব্যথাগুলো হয়। অনেক সময় দেখা যায় যে পিসিওডি থাকে, অনেক সময় ফাইব্রয়েডস থাকে, তখন এই ব্যথাগুলো হয়। আর তার সাথে সাথে যাদের পিসিওডি থাকে দেখা যায় তাদের কিন্তু মুখে একনের প্রবলেমটাও খুব বেশি থাকে, ঠিক আছে? তার জন্য আমি জিজ্ঞাসা করলাম যে একনের প্রবলেম আছে কিনা। ঘাবড়ানোর কিছু নেই, আয়ুর্বেদাতে কিন্তু এর ভালো চিকিৎসা আছে। চিকিৎসা করলে আস্তে আস্তে যে আপনার পিরিয়ডসের ডেটগুলো চলে যাচ্ছে, অ্যাকচুয়ালি কি হয়, মোটামুটি 28 দিনে একটা সাইকেল হয়, ঠিক আছে, পিরিয়ডসের প্রত্যেক মাসে। সেই হিসাবে 30 দিন হলে একটু তো এগোবে, কিন্তু যদি দেখা যাচ্ছে যে খুব অ্যাব্রাপ্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে কোনো মাসে হয়তো 8 তারিখ হলো, পরের মাসে গিয়ে ওটা 15 তারিখ হয়ে গেল, বা দেখা যায় 8 তারিখটা 12 তারিখ হয়ে গেল, এই যে চেঞ্জটা, অথবা দেখা গেল 8 তারিখটা
এগিয়ে এলো এতটা যে 1 মাসে 30 দিনের মধ্যে 2 বার হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু সমস্যা। ঠিক আছে, এগুলোকে কিন্তু ফেলে রাখলে সমস্যা আরো বাড়বে, কারণ ভেতরে কোনো একটা প্রবলেম আছে, সিস্টের প্রবলেম হতে পারে, সেখানে ফাইব্রয়েডস থাকতে পারে, এরকম অনেক কিছু থাকতে পারে যেটা ওভারিতে বা ইউটেরাসে থাকতে পারে, সেগুলোর জন্য কিন্তু এই প্রবলেমগুলো আসে। তো এখন বয়স একেবারে কম, হয়তো এটা প্রবলেমটা আবার এমন হতে পারে হয়তো তেমন কিছুই প্রবলেম নেই, কিন্তু এটা ইনভেস্টিগেশন করার দরকার আছে, কারণ ইনভেস্টিগেশন না করলে তাহলে কিন্তু সঠিক জায়গায় পৌঁছানো যাবে না। শুধু ব্যথার ওষুধ খেয়ে যদি এটা কমিয়ে রাখেন আপনার, তাহলে কিন্তু ভবিষ্যতে এটা বড় আকার ধারণ করতে পারে এবং পিসিওডির চান্সেস বেশি আছে, কারণ এই সময় কিন্তু মেয়েদের দেখা যায় আজকালকার দিনে মেয়েদের পিসিওডির সমস্যাটা খুব বেশি। মানে 10 জনের যদি গাইনোক সমস্যা থাকে তার মধ্যে দেখা যাবে যে 6 জনেরই হয়তো পিসিওডির প্রবলেম রয়েছে। আর পিসিওডির প্রবলেম থাকলেও কিন্তু এই অ্যাক্রের সমস্যাটা বাড়ে মেয়েদের ক্ষেত্রে। তো তার জন্যই বলছি একটা কল করুন, আপনি যে প্রোগ্রামটা দেখছেন প্রোগ্রাম শেষ হলেই আপনি হেল্পলাইন নাম্বারে কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন, আপনার নিয়ারেস্ট চেম্বার কোথায় আছে। একদম। আমাদের সঙ্গে পরের বন্ধু আছে, তার সাথে একটু কথা বলবো। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো, নমস্কার, আমি চাকদা থেকে বলছি। চাকদা? হ্যাঁ বলুন, একটু জোরে বলবেন। কি সমস্যা, বয়স কত? হ্যাঁ বলছি, অ্যাঙ্কুলাইজিং স্পন্ডাইলাইটিসের ব্যাপারে একটু কথা বলতে। অবশ্যই। কার সমস্যা এটা? বলছি এটা আমার সমস্যা। আপনার সমস্যা কতদিন ধরা পড়েছে? আমার কথাটা আগে শুনুন। বলুন। আয়ুর্বেদিক চিকিৎসায় নাকি মানে আপনাদের সময় হিসাবে চিকিৎসা করেন, মানে বেশি দিন ওষুধ খেতে হয় না। বেশি দিন। আপনি একটু জোরে বলুন, একটু জোরে বলুন। স্পন্ডাইলাইটিস হলে মোটামুটি এটা পুরোপুরি নির্মূল হবে, তাও কতদিন সময় লাগতে পারে এটা নির্মূল হতে? হ্যাঁ দাদা, এবার আপনার কথা শুনলাম, এবার আমাদের কিছু প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে, তবে উত্তরটা দেওয়া যাবে। বন্ধ করুন, আপনি 5 ফোড়ন কাটা বন্ধ করুন, আমার কথাটা শুনুন। বলুন। হয়ে গেছে বলা? কথা বলতে যাচ্ছি, আপনি 5 ফোড়ন কাটা বন্ধ করুন। আচ্ছা বলুন। আমি ডাক্তারবাবুর সঙ্গে একটু কথা বলতে যাচ্ছি যে এটা শুনছেন, বলুন বলুন। এটা নির্মূল হওয়ার জন্য। আপনার এটা কতদিন ধরে হয়েছে প্রবলেমটা? এই মাস 3 হলো আমি পরীক্ষা করেছি, তা সেখানে HLA-B 27 পরীক্ষা করে অ্যাঙ্কুলাইজিং স্পন্ডাইলাইটিস হয়েছে। আচ্ছা, আমি এবার আপনাকে জিজ্ঞাসা করছি, আপনার যে স্টেজটা আছে সেখানে আপনার কি গেট প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে? গেট প্যাটার্ন বলতে আপনি যে হাঁটা চলা করছেন সেখানে কি চেঞ্জেস এসছে? হ্যাঁ, প্রচন্ড ব্যথা যন্ত্রণা, আমি সোজা দাঁড়াতে পারছি না। হ্যাঁ, ওটাই চাইছি, জানতে চাইছি যে আপনি এখন একটু স্টুপ হয়ে হাঁটছেন, মানে আগেকার দিনে ধরুন চিম্পাঞ্জিরা যেভাবে হাঁটতো, হাঁটু ভাঁজ হয়ে যায়, সামনের দিকে একটু ঝুঁকে হাঁটতে হচ্ছে, এরকম কন্ডিশনে এসছেন? আর গরম হয় যেই জায়গাগুলো ব্যথা, সেই জায়গাগুলো কি? হ্যাঁ ঠিক আছে, আপনি শুনতে থাকুন, সঙ্গে থাকুন। দেখুন, অ্যানকাইলোজিং স্পন্ডিলোসিস একটা খুব বড় ব্যাপার। ঠিক আছে, আমরা আর্থ্রাইটিস শুনি, বড় জয়েন্টগুলোতে অ্যাটাক করে, সেখানে রিউমেটয়েড আর্থ্রাইটিস শুনি, যেগুলো আমাদের আয়ুর্বেদে আমবাত বলা হয়, সেটা ব্লাডের ব্যাপার থাকে, সেখান থেকে রিউমেটিক ফিভারও হয়। তারপরে আমরা সার্ভাইকাল স্পন্ডিলোসিস শুনি, লাম্বার স্পন্ডিলোসিস শুনি, এগুলো তো গেল একরকম। ঠিক আছে, তার সাথে সাথে অ্যানকাইলোজিং স্পন্ডিলোসিস কিন্তু একটা বড় আকার ধারণ করে যখন, তখন কিন্তু মানুষকে একদম বিছানায় শুইয়ে দেয়। আমাদের যিনি এখন কলার ছিলেন, উনি যেটায় ভুগছেন সেটা হচ্ছে অ্যানকাইলোজিং স্পন্ডিলোসিস, এবং উনি কতটা কষ্ট আছে যে উনি কারো কথা সহ্যও করতে পারছেন না, মানে ইরিটেটেড হয়ে যাচ্ছেন। এটা ওনার দোষ নয়, এটা হচ্ছে শারীরিক কষ্টটাই এত মারাত্মক জায়গায় গেছে, তার জন্য উনি কিন্তু ওটা সহ্য করতে পারছে না। আপনাকে কয়েকটা গাইডেন্স দিচ্ছি, আপনি শুনুন। প্রথমে, এটা হচ্ছে অ্যানকাইলোজিং স্পন্ডিলোসিস আয়ুর্বেদ মতে কিন্তু সারবে, কিন্তু একটু সময় লাগবে। আপনাকে নির্দিষ্ট করে বলতে পারা যাবে না যে আপনার 1 মাস লাগবে না 4 মাস লাগবে। আপনি যখন পুরো রিপোর্টস নিয়ে আমাদের কাছে আসবেন, ডাক্তারবাবুরা ওটা গো থ্রু করবে, দেখবে, তারপর আপনাকে বলা যাবে যে কত মাসের ওষুধ খেলে ওটা আপনি আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট পাবেন, আর কত দিনে গিয়ে পুরোটা ঠিক হতে পারে। এইটা কিন্তু আপনাকে শুধু ফোনে অতটুকু ডেসক্রিপশন শুনে বোঝা সম্ভব না, কিন্তু আয়ুর্বেদের চিকিৎসা আছে। আয়ুর্বেদ ছাড়া কোনো ট্রিটমেন্ট নেই অ্যানকাইলোজিং স্পন্ডিলোসিসের। সব জায়গায় খালি ম্যানেজমেন্ট হয়। ম্যানেজমেন্ট মানে ব্যথা বেড়েছে, ব্যথার জন্য কিছু হয়তো আপনাকে মেডিসিন দেবে, কিছু নিয়ম কানুন মেনটেন করতে বলবে, এতটুকুই। হয়তো কখনো দেখবেন ওষুধ খেয়ে সেটা কমছে, আবার কখনো দেখবেন বাড়ছে। এবার যখনই বাড়বে দেখা যাবে আপনি এত টলারেট করতে পারবেন না ব্যথাটা, সেখান থেকে দেখা যাচ্ছে যে তার জ্বর চলে আসছে, যেটা আপনার ক্ষেত্রে হচ্ছে।
ঘাবড়াবেন না, কিন্তু ফেলে রাখবেন না। দুটো কথা মাথায় রাখবেন, একটা হচ্ছে রোগটা হয়ে গেছে, এখন আপনার করার কিছু নেই। এখন হচ্ছে আপনার কিন্তু ডাক্তারবাবুদের কাছে যেতে হবে। অলরেডি আপনি কিন্তু কোথাও দেখিয়েছিলেন, সেখান থেকে ওটা ডায়াগনোসিস হয়েছে অ্যানকিলোজিং স্পন্ডিলোসিস। এখন ওটাকে যদি ফেলে রাখেন বা শুধু ব্যথার ওষুধ খাইয়ে ওটাকে চাপা দিয়ে রাখেন, তাহলে কিন্তু 1 বছর বা 6 মাস পরে দেখবেন আজকে যা কন্ডিশন আছে তার থেকে অনেক বেশি বেড়ে গেছে, এবং সেখানে ইনফ্ল্যামেশন থাকবে, রেডনেস থাকবে, হিট থাকবে, এগুলো তো আছে। আস্তে আস্তে কিন্তু ডিজেনারেশনও শুরু হয়ে গেছে। ডিজেনারেশন হতে হতে এতটাই খারাপের পর্যায়ে চলে যায়, তখন করার মতো আর কিছু থাকে না। তার জন্যই বলবো আমাদের এখানে কেন এটা করা যায়, কারণ হচ্ছে আয়ুর্বেদা মতে 200 রকমের কিন্তু দেখা যাচ্ছে এই আর্থারাইটিস আছে, ঠিক আছে? এক একটা নাম আলাদা, কিন্তু সবগুলোই হচ্ছে আর্থারাইটিস। এবার এখানে ওষুধের পাশাপাশি, যেটা অন্য কত প্যাথিতে নেই, ওষুধের পাশাপাশি বডিকে ডিটক্সিফাই করার জন্য একটা পদ্ধতি আছে, যেটাকে আমরা বলা হয় পঞ্চকর্মা থেরাপি। আয়ুর্বেদিক পঞ্চকর্মা থেরাপির মাধ্যমে আপনার বডিকে দূষণমুক্ত করা হয়, যেটা মানে নর্মাল ভাষায় আমি আপনাকে বোঝানোর জন্য বলছি, মানে শরীরের মধ্যে বর্জ্য পদার্থ যেটা থাকে সেটাকে বডি থেকে আউট করে দেওয়া হয়। বিভিন্ন তার পদ্ধতি আছে, ঠিক আছে? সবগুলো পদ্ধতি কিন্তু আয়ুর্বেদিক পদ্ধতি। এই পদ্ধতিটা করলে যখনই আপনার ভেতরটা পরিষ্কার থাকছে, তখন ওষুধের এফিকেসি কিন্তু অনেক বেশি বেড়ে যায়। ধরুন একটা ওষুধ আপনার শরীরে যদি 70% কাজ করতো, এই পঞ্চকর্মা থেরাপি নিলে আপনার কি হবে, 100% কাজ করবে শরীরের উপরে, এবং বডিকে তাড়াতাড়ি সারতে সাহায্য করবে। অটোমেটিক কি হবে, আপনি যে কষ্টটা এত বছর ধরে বা এত মাস ধরে পেয়ে যাচ্ছেন, সেটাকে কন্ট্রোল হবে এবং আস্তে আস্তে কিন্তু ওটা কমিয়ে আনতে পারবে পার্মানেন্টলি। এটাই আপনাকে বোঝানোর জন্য এতটা বললাম। তার জন্য কি করবেন, হেল্পলাইন নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি চলে আসুন, এসে দেখান। এখানে স্পেশালিস্টও আছে, পঞ্চকর্মা স্পেশালিস্ট ডক্টররা আছে, সিনিয়র ডক্টরস আছে, অনেক অভিজ্ঞতা সম্পন্ন, যারা এই পেইন নিয়ে অনেক বছর ধরে কাজ করছে, তাদেরকে দেখিয়ে এটাকে সারিয়ে তোলার চেষ্টা করুন। একদম। এবং যেহেতু আপনি চাকদা থেকে ফোন করেছিলেন, খুব সুন্দরভাবে ডক্টর ভাদুরী কিন্তু আপনাকে বোঝালেন। এবার আপনি যদি চান, আপনি কিন্তু কৃষ্ণনগর চেম্বারে যোগাযোগ করতে পারেন। যেহেতু চাকদা থেকে ফোন করলেন, আপনি যদি চান মধ্যমগ্রাম চেম্বারে আসতে পারেন। যদি রোগটাকে নিয়ে আসেন, ভালো হবেন, শরীর ভালো থাকবে, আপনার মনটাও ভালো হয়ে যাবে। এবং যদি আপনি এভাবে নিজেকে ফেলে রাখেন, আরো বিরক্তিতে আপনি ঢেকে যাবেন। বিরক্ত, বিতৃষ্ণা, শারীরিক কষ্ট, সবকিছুর মধ্যে থেকে আরো খারাপ হয়ে যাবেন। কে আছেন বলবেন। নমস্কার। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আরামবাগ থেকে বলছি। আরামবাগ থেকে বলছেন, কি প্রবলেম? হাতে কবজিটা খুব ব্যথা হয় মাঝে মাঝে। আচ্ছা, বয়স কত? 40। হ্যাঁ, 40 বছর। আচ্ছা, আপনার হাতে যে ব্যথা হয়, আপনি কি বাড়িতে রান্নার কাজ, যে রান্না বান্না হয় সেগুলো করেন? সবই করি বাড়িতে। আর ধরুন ভারী কাজ বা কাপড় জামা চিপতে, বেশি চেপাচিপি করলে ব্যথা হয়, এরকম ব্যাপার আছে আপনার? ওষুধ চেপাচাপি করলেও কমে। একটু জোরে বলুন, একটু শোনা যাচ্ছে না। হ্যাঁ, ভারী কাজ করলেও বেশি কষ্ট হয়। বেশি কষ্ট হয়। আর আপনার চেহারার গঠনটা কেমন? রোগাও নয়, মোটাও নয়, ঠিকঠাক আর কি। আচ্ছা, এবার আপনি বলুন আপনার খাদ্যের ধরনটা কেমন? খাদ্যের ধরন সবই খাই। ঘরোয়া খাবার বেশি খান না বাইরের খাবার বেশি খান? ঘরোয়া খাবারই বেশি খাই, বাইরের খাবার কমই খাই। আচ্ছা, আর একটা ব্যাপার বলুন, যে আপনার ব্যথাটা কি শুধু হাতের রিস্টের জয়েন্টেই আছে, না বিভিন্ন আরো অন্যান্য জায়গাতেও ব্যথা হয়? এই ডান হাতটা কবজি থেকে পুরোটাই হচ্ছে। ঘাড়ে পেইন আছে? হ্যাঁ হ্যাঁ, হাড়েতেই বেশি পেন হয়। ঘাড়ে আছে ব্যথা না? নয়, আবার মাথাটাও না আমার এমনি শুয়ে থাকলে, মানে কদিন আগে হচ্ছিল, এমন ঘুরছিল যে মানে কি যে হচ্ছে মাথাটা বুঝতে পারছি। মাথা ঘোরায় অনেক সময়, তাই তো? মাথা শুয়ে থাকলে বেশি ঘুরে, উপর দিকে তাকালে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঘাড়ে ব্যথা আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার শুনতে থাকুন। দেখুন, এতগুলো প্রশ্ন করার উদ্দেশ্য থাকে এটাই, যে এখানে তো ডায়াগনোসিস করা সম্ভব না যতক্ষণ না টেস্টের রিপোর্ট আসছে, ক্লিনিক্যাল আই দিয়ে ডায়াগনোসিস হয়, শুধু শুনে ফোনে হয় না, ঠিক আছে? কিন্তু একটা আমরা আইডিয়া করা যেতে পারে। তার জন্য এই প্রশ্নগুলো করতে করতে ওই জায়গাটায় পৌঁছানোর চেষ্টা করি যেখান থেকে একটা বলা যেতে পারে যে কি হতে পারে। সেক্ষেত্রে আপনার দেখুন, যাদের সার্ভাইকাল স্পন্ডিলোসিস হয়,
আপনার একটা কিন্তু এটা একটা বড় প্রবলেম হওয়ার চান্সেস আছে, যেহেতু বলেছেন আপনার ঘাড়ে ব্যথা আছে একটা সিমটম, দ্বিতীয় কথা হাত ধরে ব্যথাটা হচ্ছে, তৃতীয় কথা মাথা ঘোরায়। যারা খুব বেশি স্পন্ডিলাইসিসের ভুগতে একটা টাইমে এমন হয় তাদের কিন্তু মাথা চক্কর দেবে, শুয়ে থাকলে মনে হবে পৃথিবী ঘুরছে। এটা আরো যখন বাড়াবাড়ি হবে তখন কিন্তু বমি পর্যন্ত হতে পারে স্পন্ডিলাইসিস থেকে, এটা মাথায় রাখুন। এটা হচ্ছে প্রথম ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে যে এবার ব্যথাটা নাবছে কেন, আপনার যে ঘাড়ে হচ্ছে ব্যথাটা কেন হয় দুটো কারণে। একটা হচ্ছে আপনার ঘাড় মানে হাড়ের মাঝখানে যে জয়েন্ট স্পেসটা কমে যায়, হাড়ে ঘর্ষণ খায় এবং ওখান দিয়ে যখন নার্ভটা নামে সেই নার্ভের উপরে চাপ আসে এবং চাপ আসলেই কি হয় সেই নার্ভের উপরে ব্যথা হবে। এবার সেই নার্ভটা যেখান দিয়ে নেমেছে, যে জায়গায় গেছে সেই জায়গা অবধি কিন্তু আপনার ব্যথাটা হতে পারে, টন 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 কামড়াবে, টন 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 ব্যথা করবে, অনেক সময় ঘাড় দিয়ে নামবে, অনেক সময় পিঠের অনেক জায়গাটা মানে ঠিক ঘাড়ের নিচের জায়গাটা ব্যথা হতে পারে, অনেক সময় আঙুলে ব্যথা চলে আসবে। এগুলো যেমন কি কোমরে ব্যথা থাকলে দেখা যায় যে সায়াটিক নার্ভের উপরে পেইন হয়ে থায়ের পিছন দিক দিয়ে ব্যথাটা নিচে নামে কোমর থেকে, ঠিক আছে। ঘাড়ের ক্ষেত্রেও কিন্তু এমনই হচ্ছে। প্রথম কথা, আপনি হালকা বালিশে শোবেন, একদম পাতলা বালিশে শোয়ার চেষ্টা করবেন, সামনের দিকে ঝুঁকবেন না কাজ করার সময়, যতটা পারবেন যদি কিছু কাজ করতে হয় একটু উঁচুতে রেখে করুন এবং চোখের ডিস্টেন্স থেকে একটু দূরে রাখুন, তাহলে ঘাড়টা বেশি নাববে না। এটা তৃতীয়ত হচ্ছে আপনার ভারী কাজ করলে যেহেতু ব্যথা হয়, আপনার কিন্তু রিস্টেরও প্রবলেম হচ্ছে, সেটা স্পন্ডিলাইটিস থেকে না হয় এমনি রিস্ট জয়েন্টেও কিন্তু অনেক সময় ইরোশন হয়, ক্ষয় হয়, বা হাড়ের যদি ক্ষমতা কম থাকে বা যদি দেখা যায় বিভিন্ন জায়গায় আপনার যে রসটা থাকে হাড়ের মাঝখানে, মানে দুটো হাড়ের মাঝখানে জয়েন্টে, সেটা যদি কমতে থাকে তাহলে কিন্তু বিভিন্ন কারণে ব্যথা হবে। মাংসপেশি দুর্বলতা থাকলেও কিন্তু এই কাপড় নিংড়াতে গিয়ে ব্যথা হবে, বেশি ভারী তুলতে গেলে ব্যথা হবে। কোনোটাই কিন্তু ফেলে রাখার জিনিস না, কিন্তু পুরোটাই কিন্তু আয়ুর্বেদা মতে সারানো যায়। আয়ুর্বেদ চিকিৎসা এমন একটা চিকিৎসা পদ্ধতি, সঠিক যদি ট্রিটমেন্ট হয় আপনার কিন্তু সব রোগী মানে সারা সম্ভব। সঠিক সময় আসতে হবে, সেটাকে ফেলে রেখে আপনি কয়েক বছর কাটিয়ে দিলেন, একদম শেষ সময় এলেন, সেটা করবেন না। এখন আপনি যখন বুঝছেন যে আয়ুর্বেদাতে চিকিৎসা আছে, আপনার যত পুরনোই হোক সেটাকে নিয়ে আসুন তাড়াতাড়ি, এনে ডাক্তার বাবুদের কাছে ওটা বলুন, পুরো ডিটেলস বলুন, যদি রিপোর্ট থাকে সব রিপোর্ট নিয়ে আসুন। এবং আপনি ট্রিটমেন্ট করতে করতে রিপোর্টেই বুঝতে পারবেন, নিজে তো ফিজিক্যালি বুঝতেই পারবেন যে কি তফাৎ আসছে, এবং রিপোর্ট বলে দেবে, মুখের কথায় নয়, রিপোর্টই আপনাকে বলে দেবে আপনি আগে কি ছিলেন আর এখন কি হয়েছে। একদম ঠিক কথা। আর প্রত্যেকের জন্য বলবো, স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার, নোট করতেই হবে 9830235527 বা 37, এই দুটি নাম্বারে কিন্তু একেবারে আপনার বাড়ি থেকে এনবিপি চেম্বারের মধ্যে একটা যোগাযোগ স্থাপন করতে পারে, সে কারণে নাম্বার নোট প্লিজ করুন। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি হাওড়ার সাঁতরাগাছি থেকে স্নেহা বলছি। হ্যাঁ স্নেহা, বলো কত বয়স? বয়স 28 বছর। 28। কি প্রবলেম হচ্ছে? আমার এই বর্ষার ওয়েদারে না আমার হাত পা প্রচন্ড জ্বালা করছে, হাতের তেলো পায়ের তেলো গুলো প্রচন্ড জ্বালা করছে। আচ্ছা, কিছুদিন ধরেই হচ্ছে? জ্বালা করছে না ব্যথা করছে? না, জ্বালা করছে। আচ্ছা, বিশেষ করে পায়ের তেলোটা জ্বালা করছে, মানে আচ্ছা, জল বৃষ্টির ওয়েদারে যখন আমি বাইরে থেকে আসছি আঠাগুলো ভেজে থাকছে, তখন এই পায়ের তেলোটা। আচ্ছা, ঠান্ডা লাগার ধাত কি বেশি আছে? হ্যাঁ, সেটা তো আছে। ঠিক আছে, শুনতে দাও। ওকে, দেখুন প্রথম কথা, আমাদের কিছু অ্যালার্জি আইজি বলে একটা টেস্ট হয়, সেই রিপোর্টটা আমরা বুঝতে পারি অ্যালার্জিক কন্ডিশনটা কেমন আছে শরীরের মধ্যে, অ্যালার্জিক রিঅ্যাকশনটা কত বেশি হয় কার। সেটা হতে পারে কোনো খাদ্য খাবার থেকে, কারো ক্ষেত্রে হতে পারে, কারো ক্ষেত্রে কোনো ক্লাইমেটিক কন্ডিশন থেকে হতে পারে। অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে রোদে বেশি বেরোলে অ্যালার্জি হয়ে যাচ্ছে, সেটা খাওয়ার সাথে তো সম্পর্ক নেই, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে। আবার অনেকের ঠান্ডায় ডাস্ট অ্যালার্জি হয়ে যাচ্ছে, কারো ক্ষেত্রে আপনার মতো কিন্তু বর্ষাকালে হয়, কারণ এখানে স্যাঁতস্যাঁতে একটা ভাব থাকে, সেই সময় কিন্তু অ্যালার্জিক রিঅ্যাকশন হয়। এবং অ্যালার্জিক রিঅ্যাকশন অনেক রকম হতে পারে, কারো ক্ষেত্রে দেখা যায় লাল লাল ছোপ ছোপ গায়ে পড়ে যেতে পারে, কারো ক্ষেত্রে খুব চুলকোবে গায়ে হাত পায়ে, কারো ক্ষেত্রে দেখাবে খুব বেশি হাঁচি হচ্ছে, বিভিন্ন সিমটম কিন্তু দেখা যায়, ঠিক আছে। সেটার জন্য কিন্তু এই যে কারণে অ্যালার্জিটা, সেই সূত্রটাকে যেটা বললাম যে একটা টেস্ট করলে বেরোয় যে অ্যালার্জিটা কত আছে মাত্রায়, সেইটা থেকে কিন্তু আস্তে আস্তে আপনাকে
চেঞ্জ করে কমিয়ে আনতে হবে। যখনই সেটা নর্মাল রেঞ্জে চলে আসবে তখন কিন্তু আপনি সুস্থ হয়ে যাবেন। তখন দেখা যাবে আপনার এই বর্ষাকালে যেটা হচ্ছে জ্বালা 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 করছে বৃষ্টি থেকে ঘরে ঢুকে গেলে, সেটা হবে না। যার ক্ষেত্রে দেখা যাচ্ছে গরমে বেরোলেই লাল চাকা চাকা হয়ে যাচ্ছে বা খুব চুল করছে, সেটা বন্ধ হয়ে যাবে। কারণ কি, এটা তো 100 জন লোকের মধ্যে 100 জনের হচ্ছে না, কারো মুষ্টিমেয় লোকের কিন্তু এই প্রবলেমগুলো আসছে, কারো কারো আসছে। তার মানে কি, তার মধ্যে ভেতরে একটা কিছু রিঅ্যাকশন হচ্ছে, যার জন্য ওই আমরা সিমটমগুলো তার থেকে শুনতে পাচ্ছি। এটাকে আয়ুর্বেদিকে কিন্তু সারা যাবে, একদম নির্মূল করা যাবে। তার জন্য কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসা করাতে হয়। পঞ্চকর্মা থেরাপি এখানে খুব ভালো কাজ করে। আর মেডিসিনের সাথে যদি দরকার পড়ে, ডাক্তারবাবুরা যদি মনে করেন হ্যাঁ পঞ্চকর্মা থেরাপি আপনার লাগবে, তাহলে সেটা দেবেন ওনারা, আপনারা সেটা করবেন। পাশাপাশি দুটো ট্রিটমেন্ট যখন একসাথে চলবেন, দেখবেন আলটিমেটলি আপনার প্রবলেমটা সলভ হয়ে আসছে। একদম। আর চট করে আমাদের বন্ধুদের জন্য বলবো, নাম্বার নিশ্চয়ই নোট করেছেন, এবং তার পাশাপাশি কিন্তু রয়েছে অনেকগুলি চেম্বার। যিনি আছে 1 মিনিট সময় দেবেন। আসানসোলে কিন্তু ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, খড়গপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, হলদিয়া পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে কিন্তু থাকছেন ডক্টর এস ঘোষাল, দুর্গাপুরে কিন্তু চেম্বার রয়েছে, থাকছেন ডক্টর বি শর্মা, থাকছেন মালদাতে ডক্টর এস ঘোষাল, আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বোলপুর থেকে যারা অনুষ্ঠান দেখছেন তারা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, রায়গঞ্জে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হেরিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। যারা বহরমপুর অর্থাৎ মুর্শিদাবাদ থেকে অনুষ্ঠান দেখছেন তারা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলিগুড়িতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আগরতলায় পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কৃষ্ণনগরে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলচরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দিল্লিতে থাকছেন ডক্টর বি শর্মা, থাকছেন কিন্তু জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্য, গুয়াহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, এবং বাংলাদেশে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। দুটি নতুন চেম্বারের ওপেনিং একেবারে সামনে, সেটা হচ্ছে 11 তারিখ আগস্ট মাসে, সেটা হচ্ছে গঙ্গারামপুর, আর 18 তারিখ আগস্ট মাসে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন বনগার বন্ধুরা। এবং যারা মনে করছেন যে যোগাযোগ তো করতেই হবে, এই চেম্বারগুলো হওয়াতে আমার সুবিধা অনেকটা বেশি হলো, তারা চটপট হেল্পলাইন নাম্বারে কিন্তু নাম লিখিয়ে ফেলুন। কলকাতা এবং হাওড়াতে অনেকগুলো চেম্বার রয়েছে, সব চিকিৎসককে পেয়ে যাচ্ছেন সব চেম্বারে। আমি শুধুমাত্র ডক্টর বি শর্মার কথাটা বলবো, ডক্টর বি শর্মাকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন সোমবার করে পাচ্ছেন মধ্যমগ্রাম, যেটা এনবিপির হেড অফিস কলকাতার মধ্যেই পড়ছে, মঙ্গলবার পেয়ে যাচ্ছেন শিবপুরে, বুধবার পাচ্ছেন বালচিগুড়ি এবং অবশ্যই শোভাবাজার যেটা কলকাতা চেম্বার, এবং আপনারা পেয়ে যাচ্ছেন বৃহস্পতিবার করে দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে, শুক্রবার দিন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বেলুর চেম্বারে, শনিবার দিন আপনারা পাচ্ছেন খিদিরপুর চেম্বারে, এবং রবিবার পাচ্ছেন ল্যান্সটাউন চেম্বারে। ডক্টর এন ভট্টাচার্য, ডক্টর এস ঘোষাল, ডক্টর এ হালদারকেও কলকাতা এবং হাওড়ার প্রত্যেকটি চেম্বারে পাচ্ছেন। প্লিজ একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে নেবেন। কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার, বলুন। শুভ দুপুর। হ্যাঁ বলুন, কে বলছেন? তমজুর থেকে বলছি, প্রিয়তোষ চট্টোপাধ্যায়। হ্যাঁ বলুন প্রিয়তোষ বাবু, কি প্রবলেম? প্রবলেম হচ্ছে কাশির পর বুকে ভীষণ ব্যথা করছে, যেটা সমস্যাটা 1 বছর ধরে হয়ে আসছে। মানে যখনই কাশি হয়, কাশির পর বুকে ভীষণ ব্যথা করে এবং সেই ব্যথাটা দীর্ঘক্ষণ থাকে। আচ্ছা, আপনার হয়তো এমনও হয়েছে যে কাশি হয়েছে, ভালো হয়ে গেছে, কিন্তু ব্যথাটা রয়ে গেছে। আচ্ছা, মানে আপনার কি এই হচ্ছে 34, আপাতত কোনো রকম কোনো অসুখ বিসুখ আমার নেই, স্বাভাবিকভাবে জীবনযাপন করি। আচ্ছা, ব্রিদিং এ কি প্রবলেম হয় আপনার? না, ব্রিদিং এ। আচ্ছা, তাই কাশিটা কেন হয়, মানে কাশিটা কখন হয় আপনার? ঠান্ডা লাগার জন্য হয়। আচ্ছা, হয়তো বৃষ্টিতে ভিজে গেলাম তখন হয়। আচ্ছা, এমনি আপনার অন্য কোনো রোগ নেই? প্রেসার টেসারও সব না? কোনো সুগার বা প্রেসার এগুলো সব নরমাল। ঠিক আছে। আচ্ছা, আর আপনার কি একটু টেন্ডেন্সি আছে মানে চট করে ঠান্ডা লেগে যাবার? এটা হয়। আচ্ছা, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, কোনো ঠান্ডা খাবার খেলাম, বাইরে দিয়ে ঘোরাঘুরি করলাম, বা একটু হয়তো 1বার থেকে 2বার স্নান করলাম, সেক্ষেত্রে একটু ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। ঠিক আছে, আপনি শুনুন। দেখুন, আপনার যে কন্ডিশনটা হচ্ছে, কাশিটা যদি খুব কি বলবো, যদি খুব শুকনো কাশি হয় তাহলে কিন্তু আমাদের শরীরের উপরে একটা জার্ক আসে। কাশিটা কেন হয় অ্যাকচুয়ালি, আমাদের যখন লাংসের মধ্যে অপ্রয়োজনীয় কিছু থাকে বা কিছু বাইরের জিনিস ঢুকে যায়, প্রবেশ করে, সেটা ধরুন আমাদের শরীরের জিনিস না, তখনই কিন্তু আমাদের, অথবা কোনো একটা ইনফেকশন, ঠিক আছে, তখনই কিন্তু চায়, আমাদের লাংস চায় সেটাকে শরীর থেকে বের করে দিতে।
এটা একটা রিফ্লেক্স অ্যাকশন, যদি ভিতরে কিছু দেয় তাহলে কিন্তু বেরোবে। দেখুন আমি একটা খুব উদাহরণ দিলে বুঝবেন, যখন আপনি কোনো একটা পলিউটেড এয়ার মানে পরিবেশ দিয়ে যাচ্ছেন, খুব ধুয়ো টুয়ো রয়েছে, দেখবেন বাই চান্স আপনার ঢুকে গেল মুখে বা নিঃশ্বাস দিয়ে, তখন কাশি হয়, ঠিক আছে। যখন ওই জায়গাটায় কোনো ধরুন কি বলবো অতিরিক্ত ধুয়ো আছে, তখন আপনার দেখবেন কাশি হচ্ছে, কেন? ওখানে ঢুকে গেছে। কোনো খাবারের টুকরো যদি বাই অ্যাক্সিডেন্টালি আমাদের গলায় ঢুকে যায়, সেটা আমাদের খাদ্যনালী দিয়ে না গিয়ে আমাদের যে উইন্ড পাইপ শ্বাসনালী দিয়ে চলে গেল, তাহলে দেখবেন কাশি হয়। কেন? ওটা একটা রিফ্লেক্স, কারণ শরীর ওটা জানে এটা আমার শরীরের জিনিস না বা এটা ভালো জিনিস না, আমার শরীরের জন্য ক্ষতিকারক, তখন ও চায় ওটাকে বের করতে। এবার কাশিটা কিন্তু এই জন্যই হয়, ভিতরে যখন আপনার কোনো মিউকাস বেশি ফর্ম হচ্ছে তখন সেটাকে কিন্তু চায় ও বের করে দিতে। এবং যখনই ও একটা মানে একটা মেকানিজম কাজ করে যেটা আমাদের মাংসপেশি বা রিব কেজ, এখানেও কিন্তু একটা থ্রাশ লাগে, মানে ধাক্কা লাগে। অনেকে দেখবেন অতিরিক্ত কাশি হলে পেট ব্যথা হয়ে যায়, সেখানে মাসেলস গুলো যেহেতু অ্যাক্টিভ বেশি হয়ে যায়, মাসেলের অ্যাকশন গুলো বেশি হয়, সেখান থেকে ওই ব্যথাটা সৃষ্টি হতে পারে। এইটা গেল আপনার ব্যথাটা কেন হচ্ছে। এবার সারা বছর তো আপনার ব্যথা থাকছে না, বা সারা মানে মাস ধরে ব্যথা থাকছে না, যখন কাশছেন তারপরেও কিছুটা ব্যথা থাকছে। এবার আপনি বললেন যে আপনার কোনো হার্টের কোনো সমস্যা নেই, অন্য কোনো সমস্যা নেই, এ গেল। আপনি একটা কাজ করবেন, ডেলি অনুলোম বিলোম প্রাণায়ামটা করা শুরু করুন। শীতকাল হোক, গরমকাল হোক, বর্ষাকাল হোক, অনুলোম বিলোম প্রাণায়ামটা আজকাল অনেক ভিডিও আছে, সেখানে দেখে নিতে পারেন, অথবা আপনারা যখন আমাদের এনবিপি আয়ুর্বেদাতে দেখাতে আসবেন তখন এখান থেকে ডিটেলস আপনি কিভাবে প্রাণায়াম করবেন, কিভাবে করতে হয়, কবার করতে হয়, সব ডিটেলসগুলো এখান থেকে জানতে পারবেন। এটা করুন। দ্বিতীয়ত হচ্ছে আপনার যে ঠান্ডা লাগার টেন্ডেন্সি, এটা হচ্ছে যার অ্যালার্জিক টেন্ডেন্সিটা বেশি থাকে, যেটা আইজি দিয়ে একটা টেস্ট করে আমরা বুঝতে পারি, তো সেইটার কিন্তু টেস্ট করানো দরকার আছে। যদি আপনি আগে চিকিৎসা করে থাকেন হয়তো এই টেস্টটা দিয়েছে, এবার এটাকে কিন্তু কমিয়ে নর্মালে আনতে হবে, তার জন্য কিন্তু আয়ুর্বেদ ট্রিটমেন্ট খুব ভালো, ঠিক আছে। এইটার জন্য আপনার আসতে হবে আমাদের এখানে। যদি আপনার ওটা হয়, আপনার তাহলে কাশির যে ঝামেলাটা বা সমস্যাটা এটা কমে যাবে, ঠান্ডা লাগার প্রবলেমটা কমে যাবে, আলটিমেটলি আপনার দেখবেন ওই ব্যথাটাও কিন্তু কমে গেছে। আপনার কাশির সাথে রিলেটেড ব্যথাটা তখনই কমবে যখন আপনার কাশিটা পার্মানেন্টলি কমে যাবে। তার জন্য কিন্তু আপনার পাশে রয়েছে এনবিপি, এখানে মেডিসিন, পঞ্চকর্মা থেরাপি সব ব্যবস্থা রয়েছে বিভিন্ন সেন্টারে। যদি আপনার যেটা লাগবে ডাক্তারবাবুরা মনে করবে যেটা আপনার জন্য উপযুক্ত হবে, সেইভাবেই কিন্তু আপনার ট্রিটমেন্ট প্রসিডিওরটা কন্টিনিউ হবে। একদম। এবং সত্যি এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার মানে শুধুমাত্র যে আপনাকে কিছু ওষুধ গুছিয়ে দেওয়া হলো তা কিন্তু একদম নয়। রয়েছেন একগুচ্ছ অভিজ্ঞ চিকিৎসক, প্রত্যেকের পরামর্শ নিয়ে কিন্তু আপনার ট্রিটমেন্ট স্টার্ট করা হয়। এবং তার পাশাপাশি অত্যাধুনিক আয়ুর্বেদিক মেডিসিন, যে মেডিসিন আপনি মার্কেটে অন্য কোথাও পাবেন না, এতটা সেটা কিন্তু কাজের মেডিসিন। এবং তার পাশাপাশি রয়েছে পঞ্চকর্মা ডিপার্টমেন্ট, রয়েছে আপনার জন্য এক্সারসাইজ, যোগা, কিভাবে কি এক্সারসাইজ কি যোগা আপনি করবেন সবটাই কিন্তু এখানকার অভিজ্ঞ চিকিৎসকেরা আপনাদের জানাচ্ছেন। ফলে দীর্ঘদিন ভালো থাকার একটা বন্দোবস্ত কিন্তু হয়ে যাচ্ছে। এবং যারা পৌঁছে গিয়েছেন এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, তারা কি বলছেন, কতটা ভালো আছেন, সবটা আমরা চট করে একটু শুনে নিই, তারপর ফিরে আসবো অনুষ্ঠানে। সন্ধ্যা বসু। কোথায় বাড়ি? বাড়ি খাসমুলি। কী রোগে ভুগছিলেন আপনি? আমি এমনি আর্থারাইটিস, তারপরে সর্দি কাশির ব্যাপারও আছে। কতদিন ধরে এই রোগে ভুগছেন? প্রায় ডাক্তারবাবুকে দেখাচ্ছি প্রায় 6 মাস বেশি ভুগছেন? বেশি ভুগছে। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? না, ট্রিটমেন্ট করেননি। সরাসরি আপনি বি শর্মার কাছে আসেন। হ্যাঁ। ওনার ট্রিটমেন্টে আপনি এখন কেমন আছেন? ওনার ট্রিটমেন্টে ভালোই আছে, মানে খুবই ভালো আছে? খুবই ভালো, হ্যাঁ। তার মানে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করে আপনি এখন অনেকটা সুস্থ এবং খুশি, তাই তো? হ্যাঁ, অনেক খুশিও আছে, হ্যাঁ, ওনার ট্রিটমেন্ট। আপনার নাম? বিপ্লব বিশ্বাস। কোথায় বাড়ি? গুয়াহাটি। কি সমস্যা আপনার? আমার ডায়াবেটিসের সমস্যা। কতদিন ধরে ভুগছেন? আমি 23 বছর। আচ্ছা, এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে কদিন চিকিৎসা করছেন আপনি? এই 2 মাস হয়েছে। আচ্ছা, এখন আপনি কেমন আছেন? এখন আমি ভালো আছি। আপনি কি ইনসুলিন নিতেন? আমি আগে ইনসুলিন নিতাম। এখন নিতে হচ্ছে ইনসুলিন? এখন নিচ্ছি না ইনসুলিন। আচ্ছা, এখন আপনি শুধুমাত্র আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করছেন? হ্যাঁ। মানসুরা বেগম। কোথায় বাড়ি? আমার নালিকুল। কি রোগে ভুগছিলেন আপনি? আমি কোমরের লেগে ভুগছিলাম। আর লিভারে, ফ্যাটি লিভার? ফ্যাটি লিভারের জন্য ভুগছিলাম। এই নিয়ে এই রোগটা
রোগটা নিয়ে আগে কোথাও ট্রিটমেন্ট করেছিলেন? হ্যাঁ করেছিলাম, কলকাতার লীলরতন হসপিটালে। সেখানে কি বলেছিল? সেখানে বলেছিল যে অপারেশন করতে হবে। অপারেশন করতে হবে। আপনি অপারেশনের মানে যে করতে বললো, তা আপনি ডিসিশনটা নিয়েছিলেন? না নিইনি, আমি বলেছিলাম না, আমাকে বলেছিল অপারেশন করলে তুমি ভালো হবে না, লাস্ট সীমানায় চলে গেছে, তোমার অপারেশন করলে তুমি আর করতে পারবে না, উঠতে পারতে পারবে না। অপারেশন করলে আপনাকে গ্যারান্টি ওরা দেবে না? গ্যারান্টি দেবে না বলেছে। আচ্ছা, ডক্টর বি শর্মার কাছে তারপরে আপনি ট্রিটমেন্টে এলেন? হ্যাঁ, ডাক্তার বি শর্মার কাছে এসে আমি যেন মনে হচ্ছে ভালো আছি, আমার অনেকটা রোগ সরে গেছে। আচ্ছা, মানে আগের থেকে আপনি এখন অনেক ভালো আছেন? অনেক বেটার আছি, ভালো আছি। তার মানে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করে এখন আপনি অনেকটাই সুস্থ আছি। হ্যাঁ। আপনার নাম? আমার নাম বিভাস নস্কর। কোথায় বাড়ি আপনার? আমার জগদীশপুর, হাওড়া। কি হয়েছিল আপনার? আমার সুগার, গাঁটের যন্ত্রণা, কোমরের ব্যথা, এইসব। আচ্ছা, এখন সুগারটা এখন পুরো। কতদিন ধরে সুগারে ভুগছেন? 18 থেকে 20 বছর। 18 থেকে 20 বছর। এর আগে কোথায় ট্রিটমেন্ট করেছেন? পিজিতে করেছি এবং মেডিকেলে করেছি। আচ্ছা, এই রোগটার কোনো সুরাহা পেয়েছিলেন? হালকা হালকা, মানে ওষুধ খেলে ভালো থাকতেন আবার? আচ্ছা, ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? এখন প্রায় 2 মাসের উপর। 2 মাসে। এখন আপনি সুগারটা কিরম আছেন? সুগারটা চলে গেছে। সুগার আপনার কমপ্লিট কিওর আছে, তাই তো? আপনার নাম? ভারতী পাল। কোথায় বাড়ি আপনার? বাঁকড়া বিশ্বভারতী। কি হয়েছিল আপনার? আমার হাঁটুতে ব্যথা। রোগটার নাম কি ছিল? অস্টিওআর্থ্রাইটিস। এই অস্টিওআর্থ্রাইটিস নিয়ে কোথাও চিকিৎসা আগে করেছিলেন? এমনি অ্যালোপ্যাথি চিকিৎসা অনেক করেছি। কতদিন ধরে ভুগছিলেন? যতদিন হচ্ছে ততদিনই। মানে অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করিয়েছিলেন আপনি? সুস্থ হয়েছিলেন? না, সুস্থ হয়নি। আচ্ছা, ডক্টর বি শর্মার কাছে ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? 15 দিন হবে। 15 দিন। 15 দিনে এখন আপনি কেমন আছেন? এখন আমি অনেকটা ভালো আছি। অনেকটাই ভালো আছেন তো? স্যার, আপনার নাম? আমার নাম বাবুলাল মন্ডল। আপনি কোথা থেকে এসেছেন? গড়িয়া থেকে। আচ্ছা, আপনি এনবিপিতে আপনার কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার ডায়াবেটিসের সমস্যা নিয়ে এসেছিলাম। আচ্ছা, আপনি কত বছর ধরে ভুগছিলেন এই রোগে? আমি প্রায় 2 বছর আগে আমি এই রোগ জানতে পারি এবং আমি তখন থেকে অ্যালোপ্যাথিক চিকিৎসা করি, কিন্তু সুগার মোটামুটি 160-এর কাছাকাছি পিপিটা থাকতো। এবং আপনাদের প্রচার মাধ্যমে জানতে পেরে আমি এই আয়ুর্বেদ চিকিৎসার ভাষায় এখানে এসেছিলাম। আচ্ছা, এখানে আপনি যখন এলেন, এখন থেকে কতদিন আগে থেকে এখানে ট্রিটমেন্ট করাচ্ছেন? প্রায় 7 মাস আগে। আচ্ছা, এই 7 মাস যে ট্রিটমেন্ট করালেন, এখন আপনি কেমন আছেন? এখন খুবই ভালো আছি। সুগার একেবারে নিয়ন্ত্রণে বললে ভুল হবে, বরঞ্চ কমের দিকেই আছে। আচ্ছা, এখন লাস্ট রিপোর্টে আপনি কত দেখতে পেয়েছেন? লাস্ট রিপোর্টে আছে আমার ফাস্টিং আছে 89, পিপি আছে 112, যেটা 160 থাকতো সেটা 112, এবং আপনি এখন শারীরিকভাবে সুস্থ আছেন? একেবারে সুস্থ। আচ্ছা, কোনো রকম আর কোনো কমপ্লিকেশন? কোনো সমস্যা নেই। নেই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে দর্শকদেরকে এটা জানানোর জন্য যে আপনি এখন কেমন আছেন এই এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এসে। যারা পৌঁছে গিয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে তারা ভালো আছেন, আর এই বার্তাটা কিন্তু প্রতিনিয়ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা কিন্তু আপনাদের সামনে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা করি। কারণ আমরা যদি না জানাই যে রেজাল্টটা কি, তাহলে আপনি বুঝবেন কি করে যে এনবিপি কত দূর পর্যন্ত আপনাদের কিন্তু কাজ করছে। তাই অনুষ্ঠানের সাথে থাকুন, অনুষ্ঠানকে সর্বদা সঙ্গে রাখুন, সেখান থেকে এই ভালো খবরগুলো যেরকম পাবেন, পাশাপাশি কি সমস্যার জন্য কি করণীয়, কি করবেন না, বা যখন অন্য কোনো কলারের ফোন শোনেন তখনও কিন্তু আপনাদের মধ্যে অনেকটা সচেতনতা বেড়ে যায় যে এই মানুষটির এই সমস্যা, আমাকে এই সমস্যা থেকে এড়িয়ে চলতে হবে, নিজেকে বাঁচিয়ে চলতে হবে, তার জন্য কি কি করতে হবে, সব অ্যাডভাইস কিন্তু আপনি পেয়ে যান শুধুমাত্র এই অনুষ্ঠানগুলোর মধ্যে থেকে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর ভাদুরী। আরও একবার ডক্টর ভাদুরীকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। এবং তার পাশাপাশি ডক্টর ভাদুরী, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্কিন এমন একটা জিনিস যেটা কিন্তু যদি সুন্দর থাকে আমাদের বয়সকে পর্যন্ত লুকিয়ে দিতে পারে, আমাদের সৌন্দর্যকে বাড়িয়ে দিতে পারে, এবং একটা মানুষ যে কতটা অ্যাট্রাকটিভ হতে পারে সে তারও কিন্তু প্রমাণ দেয় তার স্কিন। আগেকার দিনের রানীরা কিন্তু অনেক দিন পর্যন্ত নাকি সুন্দর থাকতো এবং পুরোপুরি আয়ুর্বেদের উপর নির্ভর করেই কিন্তু তারা সুন্দর থাকতো। একটু জানতে চাইবো যে সঠিক কি কি পরিচর্যা মিনিমাম আমাদের করা উচিত যার মধ্যে থেকে সত্যি আমরা অনেক দিন পর্যন্ত সুন্দর থাকতে পারি?
দেখুন, প্রথমেই খুব বেসিক কয়েকটা জিনিস আমাদের কিন্তু মেনটেন করা উচিত আমাদের স্কিনকে খুব ভালো রাখার জন্য। সেটা বাইরে থেকেও হবে, আবার ভেতর থেকেও হবে। আমি দুটোই বলে দিচ্ছি। আমাদের যে খাবারগুলো হবে তার মধ্যে কিন্তু 2-3টে জিনিস যতটা পারা যায় অ্যাভয়েড করতে হবে। তার মধ্যে প্রথম হচ্ছে চিনি। চিনিটা কিন্তু আমাদের খুব ক্ষতিকারক। সেটা শুধু মানে কি বলবো, স্কিনের জন্য না, আমাদের অর্গানগুলোর জন্য কিন্তু চিনি খুব ক্ষতিকারক। যে চিনি খাওয়া বা যেটা আমরা, কারণ ওটা হচ্ছে কেমিক্যালি প্রসেসড একটা জিনিস, তার থেকে বেটার হচ্ছে নর্মাল গুড়। ঠিক আছে, তার জন্য চিনিটা যতটা পারবেন আপনি অ্যাভয়েড করবেন। তার সাথে সাথে হচ্ছে তেল আমরা যে রান্নার মধ্যে খাই সেটা মিনিমাম খাবেন, এবং একটু ভেবে চিনতে তেলটা কিনবেন, কোন তেলগুলো আপনার জন্য সুইটেবল হয়। প্রথম কথা হচ্ছে যে যেরকম রিজনে থাকেন, মানে সাউথ ইন্ডিয়ার লোকেরা ট্র্যাডিশনালি যে মানে তেলটা খায় সেটাই ওদের জন্য ভালো। আমরা বেঙ্গলিরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকে যেই তেলটা খাই, মানে ট্র্যাডিশনালি খেয়ে এসছি, সেটা আমাদের জন্য ভালো। এরকম এক একটা জায়গার যেই তেলটা ভালো, মানে ট্র্যাডিশনালি ইউজ হয়ে আসছে, সেটাই কিন্তু সঠিকভাবে আমাদের জন্য উপযুক্ত। কিন্তু তেলের কোয়ালিটিটা যাতে, পিওরিটিটা যাতে ঠিক থাকে, সেটা কি করলে হবে না হয় সেটা হচ্ছে অন্য ব্যাপার। কিন্তু চেষ্টা করতে হবে বেস্ট কোয়ালিটির তেলটা কিনতে, এবং পরিমাণটা কমিয়ে দিতে হবে। পরিমাণটা অ্যাপ্রক্সিমেটলি চেষ্টা করবেন সারা মাসে 500 থেকে 700 ml 500 থেকে 700 ml একজন কিন্তু কনজিউম করবে সারা মাসে। যদি আপনার অর্গানগুলোকে ঠিক রাখতে চান, যদি রোগকে দূরে রাখতে চান, এবং আপনার স্কিনকে অনেক বেশি গ্লো আনতে চান, এটা হচ্ছে আরেকটা ব্যাপার। তৃতীয়ত হচ্ছে রিফাইন্ড যেটা খাদ্য খাবার মানে যেগুলো প্যাকেটে আসে এবং ময়দা থেকে তৈরি হয়। দুটো ব্যাপার বললাম, একটা হচ্ছে যেগুলো প্যাকেটে আসে, আমরা খাদ্য খাবার দেখতে পাই বাইরে থেকে কিনে আমরা অনেক সময় খাই, এবং ময়দা থেকে যে খাবারগুলো তৈরি হয়, আটা বলিনি, ময়দা থেকে যে খাবারগুলো তৈরি হয় সেইগুলোকে যতটা পারবেন অ্যাভয়েড করুন। জলের পরিমাণ অনেক বেশি বাড়াতে হবে, কারণ শরীর যদি হাইড্রেটেড না থাকে, জলের পরিমাণ যদি শরীরে কমে যায়, তাহলে কিন্তু স্কিন ড্রাই হতে থাকে। ড্রাই স্কিনে কালো ভাবও বেশি আসে, কুচকে যাবে বেশি, রিঙ্কেলস চলে আসবে বেশি, এটা মাথায় রাখবেন। এবার আমি বাইরে থেকে বলি কিভাবে পরিচর্যা করবেন। অবশ্যই সেটা আমরা শুনবো। তার আগে একজন বন্ধু আছেন, তার সাথে একটু কথা বলে নিই। বলুন। নমস্কার। নমস্কার ডাক্তারবাবু, আমি কাকদ্বীপ থেকে বলছি। বলুন কি সমস্যা? সমস্যা বলতে আমি ডাক্তার কাছে গিয়েছিলাম, বিশ্বকর্মা আমি আমতলা গিয়েছিলাম। আচ্ছা। 6 মাস আগে। আচ্ছা। আমার একটু ঘাড়ে ব্যথা ছিল, ব্যথা যন্ত্রণা রকম। তা ডাক্তার কাছে আমি একবার যেতে ঠিক হয়ে গেছে। আমি দেখলাম এখন লাইভ হয়েছে তো, ডাক্তার একটু জানিয়ে দিলাম। ডাক্তার আমাকে বলেছিল, বলে থাকে না তুমি জানাবে। আচ্ছা বেশ, আজকে তো বিশ্বকর্মা উপস্থিত নেই, তবে অবশ্যই এনবিপির অভিজ্ঞ চিকিৎসক উপস্থিত রয়েছেন। ঘাড়ে ব্যথা ছিল, উনি ভালো আছেন। আপনি ডাক্তার বাবুর কাছে মেসেজটা আমরা দিয়ে দেব। এবং এখন কি আপনার কোনো আর সমস্যা আছে? এখন সমস্যা বলতে নেই, দেখুন টুকটাক ওই আছে, সর্দি কাশি জ্বর লেগে আছে। আচ্ছা আচ্ছা। কিন্তু আমার মেন ঘাড়ে প্রচন্ড হারে ব্যথা হতো, যন্ত্রণা হতো। ডাক্তারবাবু আমাকে বলেছিল যে দিন তোমার একবার আসতে হবে না, তাই তবু আমি আরেকবার আসবো ডাক্তারবাবুকে। ডাক্তারবাবুকে আমি জানালাম। আচ্ছা, যা বলে তাই কিন্তু কাজ আমার হলো। ডাক্তারবাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি শুনতে থাকুন, প্রোগ্রামটা দেখুন আমাদের। দেখুন, আপনাকে এই জন্যই ধন্যবাদ জানালাম যে আপনি যে ফোনে কথাটা বললেন, আপনি কেমন আছেন, এর ফলে কি হলো, আরও 10 জন যারা শুনছে, আমাদের প্রোগ্রাম দেখছে, তারা এটা বুঝতে পারছে যে আমাদের এনবিপিতে ট্রিটমেন্ট কেমন হয়। সত্যি কি এখানে মানে উপকার পায় পেশেন্টরা, নাকি আমরা নিজেরাই শুধু বলে যাই যে হ্যাঁ এখানে এলে আপনি সুস্থ হয়ে যাবেন। দেখুন, আমরা নিজের মুখে যেটা বলছি সেটা আমাদের কনফিডেন্স থেকে বলছি, আমরা পেশেন্টের ফিডব্যাক থেকে বলছি, পেশেন্টকে দেখে বলছি। কিন্তু আপনি যারা নতুন দেখছেন আমাদেরকে, তারা জানেন না এটা আদৌ কি সত্যি অথেন্টিক, নাকি শুধু টিভিতে শোনানোর জন্য বলছি। কিন্তু যখনই এরকম একজন কোনো পুরনো পেশেন্ট আমাদের হয়ে বলছে যে আমি এখন ভালো আছি, তার মনের কথাটা সবার সামনে প্রকাশ করছে, তখনই আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ সত্যি এখানে গেলে কাজ হবে, এবার সেখানে যাওয়া যাক। একটাই কথা বলবো, যাদের মধ্যে ওই বিশ্বাসটা জন্মে গেছে তারা অবশ্যই চলে আসুন, কারণ ফেলে রাখবেন না। কারণ যে কোনো রোগ হোক তার কিন্তু শেষটা খুব খারাপ। আর একটা কথা জানবেন,
কোনো রোগ একা আসে না। যাদেরই দেখবেন প্রথমে হয়তো ঘাড়ে ব্যথা আছে, কোমরে ব্যথা চলে আসবে, পরে হাঁটুতে ব্যথা আসবে, আবার উল্টোটাও হতে পারে, হাঁটুতে ব্যথা আছে দেখবেন কিছুদিন পর কোমরে চলে আসছে, অনেক সময় ঘাড়ে চলে আসবে। একটা আরেকটাকে কিন্তু টেনে টেনে নিয়ে আসে, ঠিক আছে? এটা হচ্ছে গেল। দেখা যাচ্ছে পেটের কোনো সমস্যা, প্রথমে সেটা হালকা অ্যাসিড আর গ্যাস দিয়ে শুরু, কিন্তু একটা টাইমের পরে দেখা যায় ওখান থেকে এমন কন্ডিশনে চলে যায় যে কারো কারো কোলোনোস্কোপি করতে হচ্ছে, এন্ডোস্কোপি করতে হচ্ছে, আর সেগুলো যে কি কষ্টদায়ক যারা করছে তারাই শুধু জানে, যাদের হয়েছে। আয়ুর্বেদ চিকিৎসায় কিন্তু সেই ধরনের ট্রিটমেন্ট দরকার হয় না, বা সেই ধরনের পরীক্ষা সবসময় দরকার হয় না। মানুষকে কষ্ট দিয়ে তার চিকিৎসা করার থেকে এখানে কি আছে, আপনাকে স্টাডি করবে, আপনার সিমটমগুলো দেখবে, কেন হয়েছে সেই সিমটমটা, সেই জায়গায় রুট কজটায় যাবে, এবং সেই জায়গাটাকে যখন সারিয়ে তুলবে অটোমেটিক আপনার সিমটমগুলো গায়েব হয়ে যাবে এবং আপনি সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন। উইদাউট সাইড এফেক্ট কিন্তু আপনার ট্রিটমেন্টটা হবে, এবং এখানে কিন্তু সারিয়ে তোলার মতো ব্যবস্থা আছে। আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে কিন্তু অনেক দুরারোগ্য রোগও কিন্তু সেরে যায় মানুষের। তার জন্যই বলবো ফেলে রাখবেন না, আমাদের এখানে আসুন, হেল্পলাইন নাম্বারে কল করুন, একবার এসে দেখিয়ে দিন, পরামর্শটা নিন, তারপরে আপনি কথা বললেই বুঝতে পারবেন হ্যাঁ এইটা সঠিক জায়গা, আমি এখান থেকে তাহলে চিকিৎসাটা কন্টিনিউ করব। আপনারা নিজেরাই বুঝতে পারবেন সেটা। একদম। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যারা আসছেন তারাই কিন্তু ভালো হচ্ছেন, এটা বিজ্ঞাপনের ট্যাগলাইন নয়, এটা খুব বাস্তব কথা। আর এই বাস্তব কথার সব থেকে বড় প্রমাণ কি বলুন তো, যে কলকাতা এবং হাওড়া থেকে কিন্তু শুরু হয়েছিল এনবিপির পথ চলা। বর্তমানে কলকাতা এবং হাওড়ায় অসংখ্য চেম্বার রয়েছে, তার পাশাপাশি পশ্চিমবঙ্গে প্রত্যেকটি বড় শহরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারকে। শুনতে খুব অবাক লাগে যে এতগুলো সেন্টার অন্য কোনো সংস্থার সত্যি নেই, এটা পাওয়া যায় না, এত সেন্টার পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বড় শহরে কিন্তু রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। এমনকি আপনারা কিন্তু পশ্চিমবঙ্গের বাইরেও অনেকগুলি বড় বড় শহরে কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি কে। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশেও কিন্তু পৌঁছে গিয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। যদি পেশেন্ট না থাকতো, যদি আপনারা যদি পছন্দ না করতেন, আপনারা যদি এনবিপি কে গ্রহণ না করতেন, তাহলে কিন্তু এনবিপির পক্ষে এত দূর দূরান্তে এতটা সাহসের সঙ্গে ছুটে যাওয়া সম্ভব হতো না। তাই এনবিপির চিকিৎসকেরা কাজ করছেন মানুষের জন্য, মানুষ সাড়া পাচ্ছেন, সাড়া দিচ্ছেনও সে কারণে। এবং আপনিও যদি এখনো যোগাযোগ না করেন তাহলে বলবো সত্যি আপনি কিন্তু এখনো অনেকটা পিছিয়ে আছেন, নিজের রোগকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে উঠছেন। তাই অবশ্যই যোগাযোগ করুন আর ভালো থাকুন। স্কিন ওরিয়েন্টেড বেশ কিছু ইম্পর্টেন্ট কথা আমরা শুনছিলাম, আবার শুনবো। এবার বাইরের দিক থেকে আপনারা কিভাবে, আমি তো একটা খাবার কথা বললাম যেখান থেকে আপনার ভেতর থেকে আপনি সুস্থ থাকতে পারবেন, বাইরের দিক থেকে কিভাবে সুস্থ থাকবেন বা এক্সটার্নালি আপনি কিভাবে সুস্থ রাখতে পারবেন নিজের স্কিনকে। তিনটে পরিচর্যা আমাদের খুব দরকার স্কিনের জন্য, এবং চুলেরটাও আমি বলবো। স্কিনের ক্ষেত্রে আসি, প্রথম হচ্ছে আমাদের স্কিনটাকে কিন্তু পরিষ্কার করতে হয়। আমরা সাধারণভাবে কি করি, গায়ে সাবান মাখছি এবং অনেক সময় সেটা মুখে আমরা সেই সাবানটা দিয়েই মুখটায় পরিষ্কার করে নিচ্ছি, কিন্তু না, আমাদের মুখের স্কিনটা আরও বেশি ডেলিকেট, আরও বেশি মানে কি কোমল, তার জন্য তার যত্নটা কিন্তু আলাদা হবে বডির যে যত্ন তার থেকে। সেখানে কি হবে, তাহলে আমার একটা প্রপার ক্লিনিংয়ের জন্য আমার একটা কোনো ফেস ওয়াশ অথবা ক্লিনজিং লোশন ইউজ করতে হবে, আমার মুখের থেকে নোংরাগুলো তুলতে হবে। কেন নোংরাগুলো তুলতে হবে, না হলে যদি লোমকূপগুলো আটকে যায় নোংরা দিকে, সেখান থেকে আমার র্যাশেস বেরাতে পারে, সেখান থেকে অল্প বয়সী যারা তাদেরকে অ্যাকনি বেরোতে পারে, সেই প্রবলেমটা আমার তাহলে ফেস করতে হবে। তার সাথে সাথে যে আমার ডেড স্কিনগুলো আছে, দেখুন যে কোনো কোষ মরবে এবং নতুন করে কোষ জন্মাবে যতদিন আমরা বেঁচে থাকি, ঠিক আছে? তার গন্ডগোল হলেই কিন্তু বিভিন্ন ধরনের দেখেছি অনেক সমস্যার সৃষ্টি হয়। তো আমার সেই ডেড সেলগুলোও কিন্তু চলে যাবে যখন আমি ভালো করে মুখটাকে ক্লিন করছি। এটা গেল প্রথম। এবার আমার মুখটা পরিষ্কার হলো, মানে মানে কি বলবো, ক্লিন হয়ে গেল। এবার দরকার আমার কিছু প্রোটেকশন। একদম, আমরা ঠিক এই প্রোটেকশন থেকে আলোচনা করব, তবে যতদূর বলছেন ডক্টর ভাদুরী ততদূর কিন্তু আপনারা নোট করতে থাকুন, যারা স্কিনকে দীর্ঘদিন ভালো রাখতে চাইছেন। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি মিতা গুপ্তা কলেজ স্ট্রিট থেকে বলছি। কলেজ স্ট্রিট থেকে বলুন ম্যাডাম, কি প্রবলেম হচ্ছে? প্রবলেম হচ্ছে যে প্রচন্ড যখন গরম পড়েছিল না, গরমে ঘামেতে গোটা শরীরটা চুলকোচ্ছিল, হ্যাঁ পিচ করে, হ্যাঁ প্রচন্ড। তারপরে হালকা মানে পায়ের তলার পোর্শনটা বেশি হলো, হাঁটু থেকে নিয়ে তলার পোর্শনটা
এত চুলকোচ্ছে, সেই চুলকাবার পর না একটা র্যাশ মতো বেরোচ্ছে, হ্যাঁ, এবং ওটা একটা সাদা সাদা স্পট হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, কোথায় বলছেন আপনি, কোথা থেকে বলছেন? কলেজ স্ট্রিট। কলেজ স্ট্রিট থেকে। হ্যাঁ, বুঝতে পেরেছি, এটা আপনার একটা অ্যালার্জি থেকেই হচ্ছে, ঠিক আছে। তবে ওই যে আপনার যে সাদা দাগ পড়ে যাচ্ছে, এটা কিন্তু দেখাতে হবে। আপনি আসুন একবার, ঠিক আছে, শুনতে থাকুন, আপনি আসুন। তো গরম তো দেখুন এখন আস্তে আস্তে কমে গেছে, যেই র্যাশগুলো হয়েছে সেই র্যাশগুলো থেকে যে দাগ পড়ে গেছে সেই দাগগুলো এখন ঠিক করতে হবে। এবার আপনি যতক্ষণ না আসছেন, এবার আপনাকে তো কোনো ওইভাবে ওষুধ বলে দেওয়া যাবে না, আপনাকে দেখার পর কিন্তু বোঝা যাবে যে দাগগুলো কেন এসছে, ঠিক আছে, ওই র্যাশ থেকেই এসছে নাকি স্কিনের মধ্যে অন্য কোনো এফেক্ট হচ্ছে। তার সাথে সাথে স্কিনের জন্য আপনি কি খাদ্য খাবার খাবেন সেগুলোও আপনার জানা উচিত প্রত্যেক ব্যক্তিকে, যে সব কিছুর কিন্তু একটা ঔষধের পাশাপাশি একটা কিন্তু আপনার ডায়েটের একটা বড় ব্যাপার থাকে। হ্যাঁ, পথ্য যেটা আমরা বলি, সেই পথ্যটা কিন্তু বা আহার কি নেবেন সেগুলো কিন্তু ব্যাপার থাকে, না হলে কিন্তু একটা বিরুদ্ধ আহার বলে আয়ুর্বেদের কথা আছে, মানে কোন কম্বিনেশনটা আপনার জন্য ভালো কোনটা খারাপ। এর মধ্যে আমি একটু বলে দিই, দেখা যাচ্ছে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, আপনি মাছের সাথে যদি দেখা যাচ্ছে আপনি দুধ খাচ্ছেন, অনেকে আগেকার দিনে খেত, আজকাল যদি আপনি দেখছেন খাচ্ছেন, তাহলে কিন্তু দেখা যায় যে সেতির মতো রোগও কিন্তু আসতে পারে, এটা একটা কারণ, ঠিক আছে। এই যে বিরুদ্ধ আহারটা বলছিলাম না, সেটা একটা কারণ, যে ফুড কম্বিনেশন কোন খাবারের সাথে কোনটা উচিত কোনটা উচিত না, এই সব কিন্তু আপনি আমাদের এনবিপি আয়ুর্বেদে এলে তার কিন্তু ডাক্তারবাবুরা যখন পরামর্শ করবে এই গাইডেন্সগুলো কিন্তু করে পেয়ে যাবেন। অনেক সময় আমরা দেখি যে আমরা মাংসটাকে ম্যারিনেট করার জন্য আজকালকার দিনে দই দেওয়া হয়, দই কিন্তু কোনো সময়ই কিন্তু মাংসের সাথে যাবে না, এবং দই কোনোদিন গরম করে খাওয়া যায় না, দই সব সময় ফ্রিজে ঢুকিয়ে ঠান্ডা না, নর্মালি সেটাকে ঠান্ডা করে বা ঠান্ডা অবস্থায় খেতে হয়। তো আপনি যখন ওটা মাংসের মধ্যে লাগাচ্ছেন, তারপরে যখন রান্না হচ্ছে, অটোমেটিক দইটা কিন্তু ওটা গরম হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আমার বিরুদ্ধ আহারের কাজ করে যাবে। তাই জন্য এরকম অনেক কিছু আছে, সেটা কিন্তু মেনটেন করতে হবে। এবার বলি প্রোটেকশনটা, স্কিনের প্রোটেকশনটা। আরেকজন বন্ধু আছেন মনে হয়, একটু দেখেই নি কে আছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কে বলছেন? স্বপন দাস বলছি। কোথা থেকে বলছেন স্বপন বাবু? নদিয়া থেকে। নদিয়া থেকে, বলুন কি প্রবলেম হচ্ছে? প্রবলেম হচ্ছে মাথা চুল উঠে যাচ্ছে। আচ্ছা, হেয়ার ফলিং এর প্রবলেম। বয়স কত আপনার? বয়সটা বলুন। হ্যাঁ, বয়স হচ্ছে 31 বছর। 31 বছর। আচ্ছা, আপনি কি কোনো রকম স্মোক টোক করেন, সিগারেট টিগারেট খান? হ্যাঁ হ্যাঁ খান। হ্যাঁ। আচ্ছা, রাতে ঘুম কেমন হয়? না, ঘুম সেরকম খুব ভালো হয় না। পেটের সমস্যা আছে কি? না না না, পেটের সমস্যা নেই। আর আপনার মানসিক চাপ কিছু আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি ওটাও বলবো, তার আগে স্কিনেরটা একটু বলে দিই। তো এরপরে আপনার স্কিনটাকে প্রোটেকশন করবেন কিভাবে? বাইরে আমরা যখন বেরোই আমাদের ওপরে কিন্তু সূর্যের রশ্মিগুলো পড়ে, আর সেখানে ইউভি রেডিয়েশন হয়, একটা আলট্রাভায়োলেট রেডিয়েশন হয়, ঠিক আছে। এগুলোর কাজ কি? আমাদের স্কিনটাকে ড্যামেজ করা, তাড়াতাড়ি বয়সের ছাপ ফেলে দেওয়া, স্কিনটাকে কালো করে দেওয়া, ঠিক আছে। তো ওটার থেকে আমাদের স্কিনকে কিন্তু প্রোটেকশন দিতে হবে, না হলে আমাদের স্কিনের কন্ডিশনটা নষ্ট হয়ে যাবে। তাই জন্য আমাদের এমন একটা সানস্ক্রিন ইউজ করা দরকার যেটার মধ্যে সান প্রোটেকশন ফ্যাক্টর SPF বলে, ঠিক আছে, সেটা কিন্তু ইউজ করতে হবে অবশ্যই। সেটা কিন্তু কসমেটিক না, মেডিকেটেড একটা কিন্তু সানস্ক্রিন ইউজ করতে হবে, এবং আমাদের এখান থেকে কিন্তু সেই গাইডেন্সগুলো দিয়ে দেওয়া হবে কোনটা আপনার জন্য সঠিক হবে, কারণ আপনার স্কিন টাইপ অনুযায়ী কিন্তু সেটা নিতে হবে। সেটা আপনার মানে অয়েলি স্কিনের আলাদা, ড্রাই স্কিনের আলাদা, নর্মাল স্কিনের আলাদা, এটা কিন্তু বোঝার ব্যাপার আছে। তৃতীয়ত আজ কি হচ্ছে, যে আমি যে জল খাওয়ার কথা বলছিলাম, যে স্কিনটাকে হাইড্রেট করে রাখতে হয়, মানে স্কিনের মধ্যে ময়েশ্চারটা ঠিক রাখতে হয়, শীতকাল হোক গরমকাল হোক বর্ষাকাল হোক, ঠিক আছে। সঠিক পরিমাণে যদি জলটা না থাকে স্কিনের মধ্যে, তাহলে কিন্তু স্কিনটা অনেক ডাল লাগবে দেখতে, গ্লো থাকবে না, অনেক বয়সের ছাপ পড়ে যাবে, এগুলো থাকবে। তার জন্য কিন্তু ওখানে ময়েশ্চারাইজার লাগাতে হয় বাইরে থেকে, মানে একটা যেমনি আমরা বাড়ির ওপরে রং করে দিই যাতে ডাইরেক্ট সিমেন্টের ওপরে জলটা না পড়ে, রঙের ওপরে পড়বে, এবং ওয়েদার শিল্ড, ওয়েদার কোট এরকম টার্ম ইউজ করা হয় কেন? যাতে ওয়েদারের এফেক্টটা ওটার মধ্যে পড়ে ড্যামেজ না হয়। তেমনি কিন্তু আমাদের স্কিনের ওপরেও কিন্তু একই, ঠিক আছে। তো ওরকম একটা কিন্তু ময়েশ্চারাইজার ইউজ করতে হবে আমার স্কিনের টাইপ অনুযায়ী, যাতে আমার স্কিন থেকে আর্দ্রতাটা কমে না যায়। এবং সবচেয়ে শেষে যেটা বলবো, স্কিনটাকে কিন্তু ভাইটালাইজ করতে হবে। ভাইটালাইজ কিভাবে করবেন? কিছু টনিক থাকে স্কিনের জন্য, সেই ধরনের
সিরাম হোক ক্রিম হোক সেগুলো বাইরে থেকে ইউজ করতে হবে, যাতে আপনার স্কিনটাকে অ্যান্টি এজিং একটা এফেক্ট আনতে পারে স্কিনের মধ্যে, স্কিনের যেগুলো ক্ষয়ক্ষতি হচ্ছে সেগুলোকে রিপেয়ার করতে পারে। তো এইভাবে যদি আপনি বাইরে থেকে ভেতর থেকে মেনটেন করেন, অবশ্যই আপনার স্কিন কিন্তু হেলদি থাকবে। এবং আমাদের ডাক্তারবাবুরা কিন্তু পরামর্শ দিয়ে দেবে কি খাবেন, এবং যা যা ড্যামেজ অলরেডি হয়ে গেছে সেগুলো কিন্তু আয়ুর্বেদ ট্রিটমেন্টের দ্বারা আপনি সারিয়ে নিতে পারবেন। আমাদের এনবিপিতে কিন্তু তার সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে। এবার চুলেরটা একটু বলে নিই, জাস্ট চুলটাকে কিন্তু আপনার মেনটেন করতে হবে কি, প্রথমে আপনার প্রপার শ্যাম্পু দিতে হবে, কোনো কেমিক্যাল ইউজ করা শ্যাম্পু নয়, প্রপার একটা কিন্তু শ্যাম্পু দিতে হবে আপনার, মেডিকেটেড শ্যাম্পু, এবং সপ্তাহে 3 দিন দেওয়াটা উচিত। কারণ এখন আমরা বাইরে যখন বেরাই প্রচণ্ড ধুলোবালি থাকে, এমনকি ঘরের দেখবেন আপনি 2 দিন ঘর বন্ধ করে কোথাও চলে গেলে এসে দেখবেন যে ঘরে ধুলো হয়ে গেছে, এতটাই নোংরা পড়ে আমাদের চুলের মধ্যে। তার সাথে সাথে যদি কারো ড্যান্ড্রাফ থাকে তাহলে ড্যান্ড্রাফটা তার কমাতেই হবে, নাহলে চুল পার্মানেন্টলি পড়েই যেতে থাকবে। তৃতীয়ত হচ্ছে চুলটাকেও ভাইটালাইজ করতে হবে, তার জন্য বিভিন্ন রকম লোশনস থাকে সেগুলো কিন্তু ইউজ করতে হবে। আর ফুড কি হবে, কিছু যদি ইন্টারনাল প্রবলেম থাকে সেটা ডাক্তারবাবুরা দেখে তার মেডিসিন দিয়ে দেবে, সেই মেডিসিন খেলে ইন্টারনাল প্রবলেমটা ঠিক হয়ে যাবে। কারো হরমোনাল প্রবলেম থাকতে পারে, থাইরয়েডের সমস্যা থাকতে পারে, সেগুলো কিন্তু কারেকশান হয়ে যাবে। হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কম থাকতে পারে, আয়রন ডেফিসিয়েন্সি থাকতে পারে, এরকম অনেক কিছু আছে। এবং তার পাশাপাশি মানসিক চাপ, ঘুম না হওয়া, পেটের সমস্যা, এগুলো কিন্তু সব কিন্তু ঠিক হবে আয়ুর্বেদার মাধ্যমে। এটা ঠিক হলে দেখবেন চুল পড়াটা আপনার ঠিক আছে। অবশ্যই একটা কথা বলবো, চুলের যদি গোড়াটা নষ্ট হয়ে যায় সেখান থেকে চুল উঠতে পারে না, তাই সেই জায়গায় পৌঁছে যাওয়ার আগে তাড়াতাড়ি ট্রিটমেন্ট করালে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। একদম, মানে যিনি চুল সংক্রান্ত প্রবলেম নিয়ে ফোন করেছিলেন, তো তিনিও নিশ্চয়ই উত্তরটা পেয়ে গেলেন। এভাবেই কিন্তু আপনার হেয়ারকে ভালো রাখতে হবে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি বলছি হলদিয়া থেকে। হলদিয়া থেকে, কি প্রবলেম? প্রবলেম হলো আমার মানে চুল মানে পেকে যাচ্ছে, মানে গ্রে হেয়ার আর হেয়ার ফলিং এর সমস্যা, মানে প্রচুর পরিমাণে। বয়স কত? বয়স? হ্যাঁ 28। আপনি কোনো স্মোক করেন? না, আমি স্মোক করি। আচ্ছা, আমার কোনো নেশা নেই। আচ্ছা, খাদ্য খাবার ঠিকমতো হজম হয়? হজম হয়, কিন্তু মাঝে মধ্যে এমনি পেটের প্রবলেম থাকে, গ্যাস বলে সমস্যা আছে। বাইরের খাবার খান বেশি? হ্যাঁ, বাইরের খাবার খাই, কারণ কাজ করি বাইরে, তো তাই বাইরের খাবার খেতে হয়, মানে একবেলা খেতে হয়। হ্যাঁ ঠিক আছে, আপনি শুনুন আমি বলছি। দেখুন, গ্রে হওয়ার কারণ হচ্ছে, গ্রে চুল অল্প বয়সে পেকে যাওয়ার কারণ হচ্ছে যে চুলের নিচে যে মানে স্কিনের নিচে যে মেলানিন বলে একটা পদার্থ থাকে, সেটা কি হয়, সেটা চুলকে কালো করে, আমাদের স্কিনকে কালো রাখে। ঠিক আছে, তার যে যদি অভাব হয় যেই চুলের গোড়ায়, সেটা কমে যাবে, তাহলে চুলটা পাকা শুরু করবে। এর ট্রিটমেন্ট আছে, আয়ুর্বেদাতে এর ট্রিটমেন্ট আছে। ঠিক আছে, এবং দ্বিতীয়টা যেটা আপনি বলছেন চুল পড়ে যাচ্ছে, দেখুন চুল অনেকগুলো কারণে পড়ে। একটা হচ্ছে পুষ্টিগত মান যদি ঠিক না থাকে, আপনি বাইরের খাবার খেতে বাধ্য হচ্ছেন বেশি, সেখানে খেতে খেতে কি হবে, আপনার লিভারের ওপরে কিন্তু এফেক্ট আসবে, হজম শক্তি কমে যাবে, লিভার উইক হয়ে যাবে, তখন কিন্তু ডাইজেস্টিভ সিস্টেমটাই আপনার ঠিকমতো কাজ করবে না, তখন বারে বারে গ্যাস হবে, স্টুল কোনো সময় পাতলা হবে, কোনো সময় কনস্টিপেশন হয়ে যাবে। এখানে কিন্তু দেখা যাবে যে আপনার হজমের যে গন্ডগোলটা হচ্ছে তার থেকে আপনার চুলের সমস্যাও কিন্তু চলে আসবে। এবং সাধারণভাবে যাদের চুল পড়তে থাকে একটা বয়স অবধি, মানে অল্প বয়সে যাদের পড়ে, তাদের কিন্তু মানসিক চাপ বেড়ে যায়। অন্য কোনো চাপ থাকুক না থাকুক মানসিক, কিন্তু চুল কেন পড়ছে এই ভেবে ভেবে আমরা এরকমও দেখি, অনেকে নিয়ে আসে, হাতে করে নিয়ে আসে, ডাক্তারবাবু এই যে দেখুন এতগুলো চুল পড়েছে, শ্যাম্পু করতে গিয়ে এতগুলো চুল। এটা কি হচ্ছে, একটা মানে সাইকোলজিক্যাল প্রবলেম আসে, এবং সাইকোলজিক্যাল প্রবলেম যখনই আসে হরমোনাল চেঞ্জ হয়, সেখান থেকে কিন্তু আরও বেশি চুল পড়বে। এটাকে এভাবে এত টেনশন করবেন না। দেখুন, যা ট্রিটমেন্ট আছে সেটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। শুধু একটাই কথা বলবো, সময় থাকতে থাকতে আসুন। সময় থাকতে থাকতে এলে আমরা চিকিৎসা করে সেটাকে ঠিক করতে পারবো। এবং এনবিপিতে এরকম হাজার হাজার কিন্তু লোক বিভিন্ন রোগ নিয়ে আসছে, যাদের সমস্যাগুলো কিন্তু ঠিক হচ্ছে। এটা আপনি আমাদের ফিডব্যাক যারা পুরনো পেশেন্ট দিচ্ছে সেখান থেকে আপনারা বুঝতে পারছেন যে কতটা কার্যকরী হচ্ছে এই ট্রিটমেন্ট প্ল্যান। তার জন্যই বলবো, আপনার যেটা আছে সেটাকে কিন্তু সারানো যাবে। হ্যাঁ, আর অবশ্যই চেষ্টা করুন ঘুমটা যাতে ভালো হয়, এবং খাদ্য খাবারটা যতটা পারবেন বাইরের খাবারের মধ্যে তেল মশলা যত কম থাকবে। বাইরে যাচ্ছেন আপনি ভাত খেয়ে নিচ্ছেন, ঠিক আছে, তার সাথে যে সবজিগুলো খাচ্ছেন সেখানে আপনি ঝোল জাতীয়গুলো বাদ দিন, নর্মাল ডাল দিয়ে খেয়ে নিন।
এইভাবে ম্যানেজ করতে হবে নিজে থেকে, যেটা দেখছেন সবজিটা খুব লাল হয়েছে, বুঝবেন যে সেখানে মশলাটা অনেক বেশি আছে আর তেলের পরিমাণ অনেক বেশি, সেটাকে ফেলে দিন, সেখান থেকে তুলে মাছ হোক ডিম হোক সেটা তুলে খেয়ে নিন। বাইরের খাবারগুলো হালকা খাবার খান, বাড়িতে এসে ভালো করে তৃপ্তি করে খান। মানে ওখানে এমন একটা খাবার খান যেগুলো আপনার শরীরের কোনো ক্ষতি করবে না, সেই খাবারগুলো বাইরে খান। এবং যদি একটু আরাম করে খেতে হয় সেটা বাইরের মানে বাড়িতে এসে খান। এইভাবে মেনটেন করুন, রাত্রে ঘুমটা ঠিক রাখুন, জলের পরিমাণ বাড়ান, আর একবার এসে দেখিয়ে নিন, তাহলে প্রবলেমগুলো আস্তে আস্তে সলভ হয়ে যাবে। একদম। এবং ডক্টর ভাদুরী খুব ভালো একটা কিন্তু কথা বললেন যে রোগের ট্রিটমেন্ট রয়েছে সেই রোগ নিয়ে আপনি কেন ভয় পাবেন, কিন্তু তারপরও ভয়টা কেন আপনাদের থাকে বলুন তো? কারণ শুধু আপনারা না, আমরাও অনেক ক্ষেত্রে অনেক কিছুতে উদাসীন, সমস্যাকে পুষে রাখতে ভালোবাসি, সমস্যাকে জটিল করে ফেলি নিজেদের অজান্তে, আর সে কারণেই কিন্তু তখন সময়টা আমাদের একটু বেশি লেগে যায়। তাই যারা অল্পতে নিজেদের রোগমুক্ত করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আপনাদের জন্য শুনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার 9830235527 বা 37, এই নাম্বারে ফোন করতে হবে। যিনি আছেন তিনি 1 মিনিট সঙ্গে থাকবেন। আসানসোলে কিন্তু থাকছেন ডক্টর বি শর্মা, খড়গপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, হলদিয়া থেকে যারা অনুষ্ঠান দেখছেন তারা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা দুর্গাপুরে ডক্টর বি শর্মাকে, মালদায় কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, রায়গঞ্জে কিন্তু চেম্বার রয়েছে, রায়গঞ্জে থাকছেন ডক্টর এস ঘোষাল, হেরিয়ায় থাকছেন ডক্টর এ হালদার, মেছেদায় পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বহরমপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, এছাড়া বর্ধমানে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন আগরতলাতে ডক্টর এন ভট্টাচার্যকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দিল্লিতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্যকে, পেয়ে যাচ্ছেন গুয়াহাটিতে ডক্টর বি শর্মাকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বাংলাদেশে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। নতুন চেম্বার কথা অলরেডি আপনারা জেনে গেছেন। 11 তারিখ নতুন চেম্বার গঙ্গারামপুর এবং 18 তারিখ নতুন চেম্বারের ওপেনিং, সেটা হচ্ছে বনগাঁ। প্রত্যেকটি চেম্বারেই প্রথম দিন কিন্তু থাকছেন সংস্থার ডিরেক্টর বি শর্মা এবং থাকবেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। তার পাশাপাশি কলকাতা এবং হাওড়াতে কিন্তু চেম্বার রয়েছে। ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, অবশ্যই সোমবার করে মঙ্গলবার করে শিবপুরে থাকছেন, বুধবার করে বালটিগুড়ি এবং কলকাতার শোভাবাজার, বৃহস্পতিবার আপনারা দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে পাচ্ছেন, শুক্রবার ওনাকে বেলুড়ে যাচ্ছেন, শনিবার খিদিরপুরে পাচ্ছেন, রবিবার কিন্তু ল্যান্সটাউন চেম্বারে পাচ্ছেন, মঙ্গলবারেও কিন্তু অবশ্যই আপনারা ল্যান্সটাউন চেম্বারে পেয়ে যাচ্ছেন সংস্থার ডিরেক্টর বি শর্মাকে। এবং তার পাশাপাশি পরের বন্ধু আছেন, এবং আরেকটা কথা বলে রাখি, ডক্টর এস ঘোষাল, ডক্টর এ হালদার, ডক্টর এন ভট্টাচার্য তারাও কিন্তু থাকছেন প্রত্যেকটি চেম্বারে। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করবেন, তা আপনাদের সহযোগিতা কিন্তু হেল্পলাইন নাম্বার থেকে করে দেওয়া হবে। কে আছেন বলবেন? নমস্কার। আর তার পাশাপাশি আরেকটা কথা শুধু বলে রাখবো, ডক্টর এন ভট্টাচার্যের সঙ্গে অনেকে মধ্যমগ্রাম চেম্বারে যোগাযোগ করতে চাইছেন। যারা ডক্টর এন ভট্টাচার্যকে পেতে চাইছেন মধ্যমগ্রামে, তারা শুক্রবার চলে আসুন। প্রত্যেক শুক্রবার উনি কিন্তু মধ্যমগ্রাম চেম্বারে থাকেন। আর আমরা যে বিষয় নিয়ে স্কিন এবং হেয়ারের সৌন্দর্য নিয়ে আমরা অনেকটাই কথা বললাম। স্কিনের কয়েকটা সমস্যার কথা বলবো। এক তো পিম্পলসের সমস্যা, আমরা অ্যাকনে যেটাকে বলে থাকি, তাছাড়া আমাদের পিগমেন্টেশনের সমস্যা, এগুলো খুব সচরাচর আমাদের মধ্যে দেখতে পারি। এগুলোকে আমরা হয়তো খুব একটা রোগের পর্যায়ে ফেলি না, আমাদের সৌন্দর্যের একটা ঘাটতি। কিন্তু এই যে যাদের সেতি হচ্ছে বা যাদের সোরাইসিসের মতন প্রবলেম হচ্ছে, অনেকটা জটিল সমস্যা, তারও কি ট্রিটমেন্ট এনবিপিতে রয়েছে? একদম। এগুলো দেখুন, সাধারণত আমরা শুনতে পাই যে মডার্ন মেডিসিনে বলছে যে এগুলো হচ্ছে অটো ইমিউন ডিজিজ, তার কোনো চট করে সারবে না। অটো ইমিউন মানে কি হয়, যে আমাদের যে ইমিউনিটি মানে শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটা কিন্তু আমাদের যখন ঠিক থাকে তখন আমাদের অসুখ বিসুখ হয় না, কোনো কিছু হয় না। অনেক সময় কি হয় যে আমাদের শরীরের অঙ্গকে বা কোনো একটা পার্টকে কিন্তু এই যে ইমিউনিটিটা সে ভাবতে শুরু করে যে এই আমার ক্ষতি করছে, সেই জায়গাটায় কিন্তু সে তখন নিজেকে নিজে শেষ করার চেষ্টা করে অজান্তেই, এবং তা সেই ডিজিজগুলো যে তৈরি হয় সেখান থেকে, সেগুলোকে অটো ইমিউন ডিজিজ বলে। সোরাইসিস তেমনই একটা রোগ যেখান থেকে এরকম সমস্যা হয়। তারপরে ভিটিলিগোও তাই একটা, এরকম আরও অনেক আছে, ঠিক আছে। কিন্তু এগুলো কিন্তু সারানো যায়। এমনকি অনেক সময় আমরা বলি যে একটা অ্যালোপেশিয়া আছে, অ্যালোপেশিয়া এরিয়েটা চুলের হয়, টাক পোকা যেটাকে আমরা বলে থাকি অনেক সময়, এগুলোও কিন্তু অটো ইমিউন ডিজিজ। এগুলো কিন্তু সব ট্রিটমেন্ট আছে আয়ুর্বেদাতে, এগুলোর থেকে সারানো যায়। তবে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব পরবর্তী অনুষ্ঠানে। আজকে হাতে সময় একদম নেই।
থেকে বিদায় নেব। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।